এবারের বিশ্বকাপে সবচেয়ে দুর্দান্ত আক্রমণকার অনেকেই ফ্রান্সের কথা বলছেন। সবচেয়ে দুর্দান্ত মিডফিল্ড পর্তুগালের কথা বলছেন অনেকেই। আর সবচেয়ে শক্তিশালী ডিফেন্স হিসেবে অনেক দলেরই নাম আসবে, নেদারল্যান্ডসের নাম সেখানে হয়তো উপরের দিকে থাকবে। কিন্তু সব কিছু মিলে সবচেয়ে ব্যালেন্সড দল কার? এই প্রশ্নে ফ্রান্সের বা ইংল্যান্ড অথবা ব্রাজিল বা আর্জেন্টিনার চেয়ে একটা দলকে আসলে এগিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে স্পেন। এবং এই মুহূর্তে বিশ্বকাপের হট ফেভারিট হওয়ার দৌড়ে অপটার হিসেবে সবচেয়ে এগিয়ে থাকা দলটি স্পেন, যারা গত ইউরো জিতেছে 2024 সালে হওয়া, এবং এরপর তারা নেশনস লিগ জিতেছে। এবং সব কিছু মিলে লুইস দেলাফন্তের দলটি এবারের বিশ্বকাপে হট ফেভারিট হওয়ার দৌড়ে কেন এগিয়ে, সেই উত্তরটাই আজ আমরা এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব। তবে তার আগে কয়েকটি কথা বলে নেওয়া ভালো, যে স্পেনের এই দলটাকে আসলে তাদের ইতিহাসের সেরা দল হিসেবে মোটেই বলা যাবে না। আমরা জাভি ইনিয়েস্তাদের স্পেন দেখেছি, কেসিয়াস পুয়োলরা তখন খেলতেন 2008 ইউরো, 2010 বিশ্বকাপ, 2012 ইউরো, পরপর তিনটি বড় আসর জিতেছিল সেই স্পেন। সেই স্পেনের দলের কেউই এখন আর নেই। তবে এবারের স্পেন দলে এমন কয়েকজন প্লেয়ার আছে যারা আসলে মনে করিয়ে দিচ্ছে সেই কালোজয়ী স্পেনের অনেককে। এর মধ্যে অবশ্যই লামিন ইয়ামালের কথা সবার আগেই বলতে হবে, কিন্তু এছাড়াও এবারের স্পেন দলে এমন কিছু ব্যাপার আছে যেটা আসলে তাদেরকে অন্য অনেক দল থেকে আলাদা করছে, এবং এখানে একটা বড় অবদান কোচ লুইস দেলাফন্তের। এই দেলাফুয়েন্তে 2024 ইউরো তিনি জিতিয়েছেন। এর আগে দেলাফুয়েন্তে স্পেনকে নিয়ে ইউরো জিতেছেন। স্পেনের তিনি অনূর্ধ্ব 18 এবং অনূর্ধ্ব 21 দলেরও কোচ ছিলেন। এই দলের অনেককে তিনি খুব কাছ থেকে এবং ইনফ্যাক্ট অনেককে খুব ছোটবেলা থেকে দেখেছেন। এবং তার এই দলে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল আসলে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় না থাকা। এবং স্পেনের ইতিহাসে 1950 সালের বিশ্বকাপের পর থেকে এই পর্যন্ত এই প্রথম বিশ্বকাপে তারা রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় নিয়ে ছাড়াই যাবে। এবং এই ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা স্পেনের দল ঘোষণার পর থেকেই। এত বড় সিদ্ধান্ত লুইস দেলাফুয়েন্তে কেন নিলেন? তবে আমরা যদি একটু ইতিহাস মনে করি, একদমই যে আগে ব্যাপারটা হয়নি তা না। বিশ্বকাপে না হলেও 2021 ইউরোতে কিন্তু তখনকার কোচ লুইস এনরিকে রিয়াল মাদ্রিদের কাউকে ছাড়াই স্পেনে গিয়েছিলেন। এরপর 2024 ইউরোতেও কিন্তু দানি কারভাহাল স্পেনের হয়ে রাইট ব্যাকে খেলেছিলেন। কিন্তু এবারের আসরের যে স্কোয়াডটি ঘোষণা করা হলো ফিফা বিশ্বকাপে, সেখানে রিয়াল মাদ্রিদের কাউকে কনসিডার করেননি। এবং এটা নিয়ে প্রশ্ন করা হলেও তিনি বলেছিলেন যে আমি আসলে দেলাফুয়েন্তে যেটা বলেছেন, আমি বেস্ট 26 জনকে নিয়ে ওয়ার্ল্ড কাপে যেতে চাই। কে কোন দল থেকে এসেছে, কে কোন দল থেকে আসেনি, সেটা আমার দেখার বিষয় নয়। কিন্তু যেটা হয়ে গেছে যে 8 জন বার্সেলোনার খেলোয়াড় আছেন, এমনকি অন্যান্য ক্লাব ভিলারিয়াল থেকে শুরু করে অ্যাটলেটিকো মাদ্রিদ, বিলবাও, বা প্রিমিয়ার লিগের আপনি যদি বলেন আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, অনেক দলেরই খেলোয়াড় আছেন, কিন্তু অবিশ্বাস্য রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় নেই। এখন সিদ্ধান্তটা ভুল বা সঠিক কিনা সেটা আসলে সময় বলে দেবে। তবে আমরা যদি স্পেনের রিসেন্ট ফর্ম বা স্কোয়াড অ্যানালিসিস করি, তারা আসলে দুর্দান্ত একটা দল হিসেবে দাঁড়াচ্ছে। যেটা বলছিলাম, গত নেশনস লিগে 2025 সালে পর্তুগালের কাছে তারা টাইব্রেকারে হেরেছিল বটে, কিন্তু তাদের খেলা আসলে অনেককেই মুগ্ধ করেছে। ইউরোতে তো তাদের খেলা চোখে লেগে আছে। ইউরো জয়ের পথে কিন্তু তারা হট ফেভারিট। শুরুতেই কোয়ার্টার ফাইনালে আমরা দেখেছি জার্মানি, এরপর ফ্রান্স, এরপর ইংল্যান্ডকে হারিয়েছে এবং সবচেয়ে বড় বড় দলকে হারিয়েছে। এবং সব কিছু মিলে তাদের এই দলটা কতটা ভালো, সেটাই আমরা এখন স্কোয়াড অ্যানালিসিসে করার চেষ্টা করব। সো আমরা এই মুহূর্তে স্ক্রিনে স্পেনের বিশ্বকাপের স্কোয়াডের যে দলটা দেখতে পাচ্ছি, প্রথমে গোলকিপার দিয়ে আসা যাক। যে তিনটি নাম দেখতে পাচ্ছি, এর মধ্যে আপনি ক্লাব ফুটবল ফলো করলে আপনি অবশ্যই বলবেন যে ডেভিড রায়া বা হুয়ান গার্সিয়া বার্সেলোনার বা রায়া আর্সেনালের, তারা হয়তো এগিয়ে থাকবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে উনাই সিমন অ্যাথলেটিক বিলবার যে কিপার, তিনি আসলে দীর্ঘদিন ধরে খেলছেন এবং সম্ভবত তিনি প্রথম পছন্দ হতে পারেন দেলাফুয়েন্তের। কিন্তু এরকম তিনটে ওয়ার্ল্ড ক্লাস কিপার আসলে আমার মনে হয় বিশ্বকাপের খুব কম দলেরই আছে। এরপর ডিফেন্সে যদি আমরা আসি, সেখানে আসলে যেটা বলছিলাম যে রিয়াল মাদ্রিদের বেশ কয়েকজন খেলোয়াড় হয়তো থাকতে পারতেন। সবচেয়ে বড় সারপ্রাইজ সম্ভবত ডিন হুইসেন, রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডারও লাস্ট ইউরোতে তিনি খেলেছেন। এরপরে তখন তিনি আসলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেন না। এরপর রিয়াল মাদ্রিদে আসার পর থেকে তিনি যে খুব কনসিস্টেন্ট পারফর্ম করতে পেরেছেন তাও নয়, তারপরও তাকে বাদ দেওয়াটা একটু হয়তো সারপ্রাইজিং সব কিছু মিলে। এবং ডিন হুইজেন খুবই তরুণ একজন ডিফেন্ডার, তার হয়তো কামব্যাক করার সুযোগ আছে। কিন্তু এখানে আমরা যে বাকি ডিফেন্ডারদেরকে দেখতে পাচ্ছি, মার্কাস লরেন্তে অ্যাটলেটিকো মাদ্রিদের, মার্ক পিউবিল অ্যাটলেটিকো মাদ্রিদের আরেকজন ডিফেন্ডার, একটু সারপ্রাইজিং কারণ এখানে হয়তো পিউবিলের সাথে লে নরমান আসতে পারতেন তার ক্লাব সতীর্থ, কিন্তু লে নরমান গত ইউরো খেললেও
এবার আর তাকে কনসিডার করেননি দেলা ফুয়েন্তে। এরপর পেদ্রো পরো টটেনহামের হয়ে এই সিজনটা হয়তো খুব ভালো গেছে যে টটেনহামের হয়ে তা নয়, কিন্তু রাইট ব্যাক হিসেবে তিনি খুবই অ্যাটাকিং এবং ভার্সেটাইল একজন প্লেয়ার। তাই তিনিও স্পেনে মোটামুটি রেগুলার খেলছেন। আইমারিক লাপোর্তে অ্যাথলেটিকো বিলবাওয়ের সম্ভবত এই স্পেনের সবচেয়ে অভিজ্ঞ ডিফেন্ডার তিনি। একটা সময় সৌদি লিগে চলে গিয়েছিলেন, হয়তো মনে করা হয়েছিল তার ক্যারিয়ারটাও সেখানে শেষ হয়ে গেছে, কিন্তু আবারও লা লিগায় তিনি ফিরে এসে তার ক্যারিয়ারটা রিভাইভ করেছেন এবং স্পেনেও তিনি এখন সম্ভবত 1 নাম্বার চয়েস। এরিক গার্সিয়া বার্সেলোনার ডিফেন্ডার, তিনি একটা হয়তো কয়েক মাস আগেও তাকে একটু সারপ্রাইজিং কল বলতে হবে, কিন্তু এই সিজনে তিনি দারুণ পারফর্ম করেছেন। বার্সেলোনার হয়ে তিনি আসলে নিজের ক্যারিয়ারটা রিভাইভ করার চেষ্টা করেছেন। তিনিও খুবই ভার্সেটাইল প্লেয়ার, বিভিন্ন রকম পজিশনে তিনি খেলতে পারেন। একটু এরর প্রন হয়তো তাকে বলতে পারেন, কিন্তু আমার ধারণা যে লুইস দেলা ফুয়েন্তে তাকে যেটা নিয়েছেন হয়তো কখনো কখনো তার যে অ্যাথলেটিসিজম বা যার যে অভিজ্ঞতা সেটা অবশ্যই কাজে দেবে। পাও কুবার্সি যেটা বলছিলাম, বয়স এখন আসলে খুবই কম, কিন্তু বার্সেলোনার হয়ে এর মধ্যে 100টির বেশি ম্যাচ খেলে ফেলেছেন এই সেন্ট্রাল ডিফেন্ডার। এবং মার্ক কুকুরেরা আমরা দেখেছি গত ইউরোতেও তিনি খেলেছেন। চেলসির এই লেফট ব্যাক উপরে উঠতে পছন্দ করেন, নিচে নামতে পছন্দ করেন, ট্যাকটিক্যালি খুবই ভালো একজন লেফট ব্যাক, এবং তার ক্লাব ফর্মটা হয়তো এই সিজন অতটা ভালো নয়, কিন্তু সব কিছু মিলে তিনি থাকছেন এই স্কোয়াড। এবং লাস্টের যে প্লেয়ারটি আলেহান্দ্রো গ্রিমালদো বায়ার লেভারকুসেনের, তাকে কনসিডার করেছেন। তিনিও খুবই অ্যাটাকিং একজন লেফট ব্যাক, উপরে উঠতে পছন্দ করেন। এবং যেটা বলছিলাম যে ডিফেন্সে হুইসেন অথবা রিয়াল মাদ্রিদের আমরা দেখেছি আলভারো ক্যারিয়াস, ফ্রান গার্সিয়া সহ আরও হয়তো বেশ কয়েকজন প্লেয়ার থাকতে পারতেন, রাউল আসেনসিও, কিন্তু রিয়াল মাদ্রিদের যে কারেন্ট ফর্ম বা সব কিছু মিলে এই অমিশনগুলোকে যে অনেক বড় সারপ্রাইজ সেটা আসলে খুব বেশি বলা যাচ্ছে না। আমার কাছে মনে হয় যে হুইজেনটা একমাত্র থাকতে পারতেন হয়তো, কিন্তু বাকিদের ক্ষেত্রে লেলা ফুয়েন্তে আসলে রিসেন্টলি যাদেরকে তিনি খেলিয়েছেন তাদের উপরে আসলে মোটামুটি ভরসা করছেন। এখন আমরা যদি একটু মিডফিল্ডে চলে আসি তাহলে সেখানে দেখতে পাবো খুবই প্রেডিক্টেবল কিছু নাম। ম্যানচেস্টার সিটির রদ্রি, একটা বছর এসিএল এর ইনজুরিতে তিনি মাঠের বাইরে ছিলেন। লাস্ট ইউরোতে তিনি যখন খেলেছিলেন তখন সেইবার তিনি ব্যালন ডিওর পেয়েছিলেন, ইউরোর স্পেন জিতেছিল, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হয়েছিলেন তিনি। ইউরোতে অসাধারণ পারফর্ম করেছিলেন, কিন্তু এরপরে একটা সিজন ইনজুরি থেকে অফ যাওয়ার পরে তার সেই পুরনো রদ্রিকা হয়তো এখন পর্যন্ত দেখা যায়নি। তারপরে স্পেন দলে তিনি আছেন, এবং স্পেনের এই মিডফিল্ডের একটা বড় প্রবলেম আমার কাছে মনে হচ্ছে যে বেশ কয়েকদিন ইনজুরি প্রোন প্লেয়ার আছেন যারা এই সিজনে অনেকটা সময় মাঠের বাইরে কাটিয়েছেন। একজন মিকেল মেরিনো, আর্সেনালের 4 মাস পর পায়ের ইঞ্জুরি থেকে তিনি ফিরে এসেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও তিনি আসলে স্টার্টিং লেভেলে ছিলেন না, কিন্তু মিকেল মেরিনোর একটা ব্যাপার হচ্ছে তিনি খুবই ভার্সেটাইল একজন প্লেয়ার। তাকে যেমন চাইলে মিডফিল্ডে ইউজ করা যায়, সেক্ষেত্রে তাকে যদি কোচ চান তাকে কিন্তু অ্যাটাকিং ইনফ্যাক্ট নাম্বার 9 হিসেবেও আমরা আর্সেনাল বা স্পেনের কোনো কোনো ম্যাচে দেখেছি, এবং খুবই এয়ারে খুবই ভালো। সো মিকেল মেরিনো এক্স ফ্যাক্টর এই দলের। আমি যদি বলি যে সাব থেকে গোল করার যে প্রবণতা তার সেটি আছে। পেদ্রি আসলে খুবই অটোমেটিক চয়েস, বেশ কয়েক বছর ধরে তিনি স্পেন এবং বার্সেলোনার মিডফিল্ডে বড় বড়, ইদানিং গত 1 বছরে একটু ডিপ লাইং প্লেমেকার হিসেবে খেলছেন, ঠিক সেন্ট্রাল মিডফিল্ডে নয়, বরঞ্চ একটু আমি যদি বলি কিছুটা বুস্কেটস রোল হয়তো তিনি প্লে করার ট্রাই করছেন। এর বাইরে আরেকজন প্লেয়ার, তিনিও আসলে কিছু ইনজুরি প্রোন, ফাবিয়ান রুইস। এই সিজনে পিএসজির হয়ে অনেকটা সময় তিনি মাঠের বাইরে কাটিয়েছেন, যদিও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তাকে আবার আমরা দেখতে পেয়েছি। এবং রুইস খুবই ট্যাকটিক্যালি খুবই ভালো একজন প্লেয়ার। 4-3-3 ফরমেশনে তিনি খুবই ক্রুশাল একটা রোল প্লে করেন পিএসজির হয়ে, এবং সেই কাজটাই দেলা ফুয়েন্তে হয়তো স্পেনের হয়ে তাকে দিয়ে করাতে চাইবেন। এবং আরেকজন অ্যালেক্স বায়না, এই নামটা হয়তো আপনার কাছে একটু সারপ্রাইজিং লাগতে পারে। এই সিজন অতটা ভালো যায়নি, সেখানে হয়তো আমরা পাবলো ফর্নালস অথবা আরও অনেক মিডফিল্ডারের কথা হয়তো আমরা চিন্তা করতে পারতাম, যেটা বলছিলাম ব্যারিওস বা ফর্নালসকে বাদ দিয়ে তার উপরে আস্থা রাখছেন। এখানে আরেকটা নাম অবশ্যই আসতে পারতো, হয়তো সেই কারণে বায়না সুযোগ পেয়েছেন, সেটা হচ্ছে ফার্মিন লোপেস। বার্সেলোনার হয়ে এই সিজনে 17টি গোল এবং 13টি অ্যাসিস্ট করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত কয়েকদিন আগে ইনজুরিতে তার বিশ্বকাপ স্বপ্নটা শেষ হয়ে যায়। বড় একটা ধাক্কা স্পেনের জন্য, বড় একটা ধাক্কা লোপেজের জন্য। এই ওয়ার্ল্ড কাপটা হতে পারতো ইন্টারন্যাশনাল মঞ্চে তার কিছু করার একটা সুযোগ, সেই সুযোগটা দুর্ভাগ্য ইনজুরি তাকে দিল না। সেই ইনজুরিতে হয়তো কপাল খুলে গেছে অন্য কারো। এখন আমরা যদি একটু ফরওয়ার্ড লাইনে আসি, সেখানেও আসলে কিছুটা ইন্টারেস্টিং কয়েকটা চয়েস আছে। সো কয়েকটা অবভিয়াস নামগুলোর কথা আগে বলা যাক। মিকেল অয়ারদাবাল, রিয়াল সোসিয়েদাদের ক্লাসিক একজন সেন্টার ফরওয়ার্ড। আমি বলবো ঠিক রেগুলার টাইপ সেন্টার ফরওয়ার্ড তিনি নন, কিছুটা লেফট পজিশনে তিনি আসলে আগে খেলতেন, সেখান থেকে আসলে সেন্টার ফরওয়ার্ড পজিশনে তিনি সরে এসেছেন। বাট এর বাইরে ফেরান তোরেসের বার্সেলোনা, তিনিও নাম্বার 9-এ একজন অল্টারনেটিভ। বাট দুই উইংয়ে আসলে যে দুজন ফার্স্ট চয়েস হিসেবে থাকবেন, দুজনই আসলে ইনজুরি প্রোন হয়ে আছেন এই মুহূর্তে। লামিন ইয়ামাল বার্সেলোনা রাইটে খেলতে পছন্দ করেন, এবং লেফটে নিকো উইলিয়ামস, যিনি ইউরোর ফাইনালে বেস্ট প্লেয়ার হয়েছিলেন। নিকো উইলিয়ামসের এই সিজনটা অ্যাটলেটিক বিলবাওয়ে থাকার সিদ্ধান্তের পরে খুবই ভালো যায়নি, ইনজুরিতে অনেকটা সাফার করছেন। ইয়ামালের ইনজুরিটা বেশ রিসেন্ট, একটা সময় মনে করা হয়েছিল ইয়ামাল নিজেই ভয় পেয়েছিলেন যে ওয়ার্ল্ড কাপটাই সম্ভবত তার খেলা হবে না, কিন্তু সেখান থেকে তিনি ব্যাক করে হয়তো উঠতে যাচ্ছেন, এবং ফার্স্ট ম্যাচটা মিস হলেও হয়তো পুরো ওয়ার্ল্ড কাপে বাকিটা তাকে পাওয়া যাবে বলে স্পেন কোচ আশাবাদী। তার বাইরে বোরহা ইলেক্সিয়াস একটু ডিফারেন্ট টাইপের প্লেয়ার, এই
ফরমেশনে 33 বছর বয়সী এই স্ট্রাইকার আসলে আউট অ্যান্ড আউট স্ট্রাইকার, বক্সে তার ফিজিক্যাল প্রেজেন্সটা ভালো। তিনি এই স্কোয়াডে মূলত আমার ধারণা সাব হিসেবে খেলবেন এবং লাস্টের দিকে যদি ইয়ারে বা গোল করতে হয় তখন আসলে তাকে কোচ কাজে লাগাতে চাইবেন। ইয়েরেমি পিনা আরেকটা ইন্টারেস্টিং চয়েস, উইংয়ে খেলতে পারেন, ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলছেন। আমি যদি বলি ওভারঅল ফরওয়ার্ড লাইনের যদি সারপ্রাইজের কথা যদি কাউকে বলতে হয়, আলভারো মোরাতা নামটা আসলে সারপ্রাইজ ধরা যাবে না, কারণ মোরাতা আসলে 2024 ইউরোতে খেললো, এরপর তিনি আসলে অনেকটাই বয়সের সঙ্গে সঙ্গে তার ধার হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, অবশ্যই দানি অলমোর কথা একটু আমরা একটু বলতে মানে এখানে মিস হয়ে গিয়েছিল। দানি অলমো বার্সেলোনার হয়ে আমরা জানি মোটামুটি রেগুলার খেলছেন এবং স্পেনের হয়ে তিনি খুবই প্রুভেন একজন প্লেয়ার, ইউরোতেও খুবই ভালো খেলেছেন। সো আমরা যদি স্পেনের এই স্কোয়াডে আমরা যদি মোটামুটি সারপ্রাইজ যদি বলতেই হয়, আরেকটি নামের কথা একটা মনে করিয়ে দিতে হবে, ভিক্টর মুনোস। উইংয়ে খুবই ভালো, স্পেনের হয়ে রিসেন্টলি খেলেছেন, বয়স একদম কম, যতক্ষণ খেলেছেন ততক্ষণ মোটামুটি তিনি আসলে মুগ্ধ করেছেন। সো যেটা বলছিলাম যে এই স্কোয়াডের বাইরে হয়তো গঞ্জালো গার্সিয়া বা স্যামুয়েল অ্যাগুয়েহো পোর্তোর অথবা আইজো পেরেস অথবা জেরার্ড মরেনো এরা হয়তো আসতে পারতেন, কিন্তু সব কিছু মিলে আমার ধারণা মোটামুটি ভালো একটা স্কোয়াডই বেছে নিয়েছেন দেলা ফুয়েন্তে। সো এখন আমরা একটু দেখে আসতে চাই যে এই স্কোয়াড থেকে বেস্ট 11 কীরকম হবে এবং সেখানে আসলে স্পেনকে কিভাবে খেলানো হবে। সো আপনারা এই মুহূর্তে স্ক্রিন স্পেনের একটা প্রবাবল ফরমেশন দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম যে সিমন গোলকিপার হিসেবে এখানে আসলে আছেন। সারপ্রাইজিং, কারণ ডেভিড রায়া বা জোয়ান গার্সিয়া সব দিক দিয়ে স্ট্যাটিস্টিক্যালি তার চেয়ে আগানো, কিন্তু সিমনের উপরে ভরসা রাখছেন দেলা ফুয়েন্তে, কারণ তিনি তার ক্লাব ফর্মটা খুব ভালো না হলেও স্পেনের হয়ে তার ফর্ম যথেষ্ট ভালো এবং বল প্লেইং কিপার হিসেবে তার একটা আলাদা পরিচিতি আছে, সেই কারণে তিনি সিমনকে খেলাচ্ছেন। লাপোর্তে এবং কুবার্সের জায়গাটা মোটামুটি আমার ধারণা যে দুইজন ফিক্স। লাপোর্তে লেফট ফুটেড প্লেয়ার, সো সেখান থেকে তিনি ডিপ লাইং পাসগুলো দেওয়ার ব্যাপারে একটা ক্রুশাল রোল প্লে করবেন। কুকুরিয়া খুবই ভালো একজন প্লেয়ার, যেটা বলছিলাম অ্যাটাকিং রোলে তিনি উপরের দিকে উঠতে পছন্দ করেন। রাইট সাইডে লরেন্তে বা পরে যে কোনো কেউই খেলতে পারেন, দুজনই খুবই অ্যাটাকিং। লরেন্তেও একটা সময় মিডফিল্ডেও খেলেছেন, তিনি খুবই ভার্সেটাইল একজন প্লেয়ার। এবং মিডফিল্ডে আমরা যদি বলি পেদ্রি, তিনি একটু আমার ধারণা একটু নিচে নেমে খেলবেন, যেটা বলছিলাম একজন ডিপ লাইন প্লেমেকার, কিছুটা পিরলোর লড়ে। সো রদ্রিকা হয়তো সেক্ষেত্রে একটু সামনে সরে যেতে হতে পারে এবং ফ্যাবিয়ান রুইস লেফট সাইডের যে হাফ স্পেস সেখানে আসলে মূলত অপারেট করার ট্রাই করবেন। এখন নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামাল তারা দুজন যদি ফিট হয়ে প্রথম ম্যাচে স্টার্ট করতে পারেন, তাহলে তাদের যে টেন্ডেন্সিটা আমরা যেটা দেখেছি স্পেনের হয়ে আগেও, তারা দুজনই আসলে কাট ব্যাক করতে পছন্দ করেন, খেলাটাকে স্ট্রেচ করে। তারা খুবই ভালো দুজন ফরওয়ার্ড, তারা নিকো উইলিয়ামস আসলে কাটব্যাক করতে পছন্দ করেন। কুকুরের সঙ্গে তার দারুণ কেমিস্ট্রি আমরা দেখেছি আগের ইউরোতে। সো এইখানে আসলে যেটা করবেন স্পেনের, অয়ারদাবাল আসলে নিচের দিকে নেমে যেতে চাইবেন। তিনি কিছুটা আমরা জানি যে লিঙ্ক আপ প্লে করতে পছন্দ করে, ঠিক আউট অ্যান্ড আউট স্ট্রাইকার নন। সেক্ষেত্রে আসলে যখন তিনি নিচে নেমে যাবেন সেই জায়গায় ফাবিয়ান রুইস অথবা তার জায়গায় যদি দানি অলমো খেলেন তিনি নিতে চাইবেন, সেক্ষেত্রে ইয়ামাল মাঝখানে বা নিকো উইলিয়ামসের কিছুটা স্পেস বের হবে। এই ফরমেশনটা বা 4-3-3 যে ফরমেশনটা আসলে স্পেনের আমরা দেখতে পাচ্ছি, সেই ফরমেশন থেকে আসলে বেস্টটা ট্রাই আমরা দেখেছি ইউরোতে, যে অয়ারদাবাল একটা ক্রুশাল রোল প্লে করবেন এবং নিকো উইলিয়ামস এবং ইয়ামালের আসলে খুব ক্রুশাল। ইয়ামালকে আমরা দেখেছি বক্সের বাইরে থেকে লেফট ফুটে শর্ট অ্যাটেম্প নিতে ইউরোতে এবং স্পেনের হয়ে রেগুলার বার্সেলোনাতে এই কাজটা তিনি করেন। সো সব কিছু মিলে এই জায়গাটাতে যদি স্পেন কিছুটা সুবিধা পায় অয়ারজাবালের যে ট্যাকটিক্যাল প্রেজেন্স সেটার কারণে, সেটার এই তিনজন ফাবিয়ান রুইস, নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামাল এই তিনজন বেস্টার নেওয়ার ট্রাই করবেন এবং লেটার নেওয়ার জন্য তো পেদ্রি আর রদ্রি আছেনই। রদ্রিও আমরা জানি যে দরকার সময় ফরওয়ার্ড রান নিতে পারেন। চ্যাম্পিয়ন্স লিগ আমরা ফাইনালে ম্যানচেস্টার সিটির হয়ে তার একটি ফরওয়ার্ড রান থেকে একটি গোল আমরা মনে আছে ইন্টার মিলানের বিপক্ষে। সো এই হচ্ছে মোটামুটি স্পেনের যে ট্যাকটিক্যাল সেট আপ সেটা। এখন দেলা ফুয়েন্তে যদি চান তিনি 4-3-3 থেকে 4-2-3-1 খেলাতে পারেন, তবে আমার ধারণা 4-3-3 ফরমেশনে খেলালে তার জন্য আসলে ভালো হবে। যদি দানি অলমোকে তিনি খেলান রুইসের জায়গায়, সেক্ষেত্রে হয়তো 4-2-3-1 অলমোকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিনি খেলাতে পারেন। এছাড়া আমার কাছে মনে হয় এই দলে এই 11 জনের জায়গা মোটামুটি ফিক্স, আনলেস ইনজুরিতে ইয়ামাল বা নিকো উইলিয়ামস খেলতে না পারলে তখন হয়তো ভিক্টর মুনোস অথবা ইয়েরেমো পিনার দিকে তিনি যেতে পারেন। সো স্পেনের দলটা খুবই গোছানো, দেলা ফুয়েন্তে জানেন তিনি কি করতে চাচ্ছেন। স্পেনের এই দলে শেষ পর্যন্ত না যাওয়ার কোনো কারণ নেই। স্পেন এর আগে একটি বিশ্বকাপ জিতেছে, 2010 বিশ্বকাপে ইনিয়েস্তা সেই গোলের কথা আমাদের অনেকেরই মনে আছে, কিন্তু এরপর অনেকটা সময় তাদের কেটে গেছে। একটা সময় তাদেরকে টিকি টাকার জন্য কিছুটা ট্রল করা হতো। 2018 বিশ্বকাপে অনেকগুলো পাস দিয়েও তারা রাশিয়ার কাছে বাদ পড়ে গিয়েছিল হেরে, কিন্তু সেই স্পেন আর এই স্পেন এক নয়। দেলা ফুয়েন্তের দলটাও ঠিক টিকি টাকা খেলে না, কিছুটা দ্রুত ট্রানজিশন ফুটবল খেলে তারা পছন্দ করে এবং এই ফুটবল খেলে স্পেন শেষ পর্যন্ত যাবে বলেই কোচ বিশ্বাসী এবং আমার ধারণা স্পেনের সেই সামর্থ্য আছে। আমাকে যদি প্রেডিক্ট করতে বলা হয় আমি ডেফিনেটলি স্পেনকে বলবো যে দুটো টিমের মধ্যে একটা ফাইনাল পর্যন্ত যেতে বললে স্পেন বা ফ্রান্সের একটা কি অবশ্যই যাওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত দুই দলের খেলাই হয়তো সেমিফাইনালে হয়ে যেতে পারে। সো সেমিফাইনালে যদি সেই ম্যাচটা হয়ে যায় সেটা আমি বলবো ফাইনালের আগে আরেকটি ফাইনাল আসলে হয়ে যাবে এবং
স্পেন কতদূর যায় সেটার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে খেলাটা দেখতে থাকুন এবং অন্য কোনো দলের প্রিভিউ নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।